18 বছর তুমি আমার থেকে দূরে ছিলে, কিন্তু ঠিক বেনারসে আমাদের দেখা হলো। কৃষ্ণের সাথে আলাপ হলো। হতে পারে ঘুমটার আড়ালে, কিন্তু আমার কাছে তো ছিলে। তাহলে কেনই বা চলে যাচ্ছেন বলুন তো? আর উনি যাচ্ছেন বলে আমার এরকম খালি খালি বা কেন লাগছে? ঠাকুর ঠাকুর বলেন, আমি এখন কি করব? এত ভেবো না শ্যামা। এতদিন বাদে তোমাকে কাছে পাওয়ার সুযোগ আমি কিছুতেই ছাড়বো না। আমাকে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য অফিসে যেতে হচ্ছে ঠিকই, কিন্তু বাধ্য হয়ে। শ্যামা, আমার জন্য অপেক্ষা করো কিন্তু। আবার আমাদের 4 হাত এক হবে, শুভ দৃষ্টি হবে। আমার থেকে আর দূরে থাকতে পারবে না শ্যামা। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। আমার চোখে চোখ রাখতেই হবে তোমাকে। আসি। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো। মা, কেঁদো না মা, তুমি ভয় পেও না। বাবা যখন বলেছে চলে আসবে, তখন ঠিক চলে আসবে, তুমি দেখো। কি অদ্ভুত দেখো মা, বাবাকে তুমি চিনতে পারছো না, কিন্তু তাও বাবা যখন চলে যাচ্ছে তখন তোমার চোখে জল, তোমার কষ্ট হচ্ছে। এটাকেই কি জন্ম জন্মান্তরের বন্ধন বলে মা? না মা, আর কোনো দ্বিধা নয়, তুমি নিখিল চৌধুরীর স্ত্রী।
চিরকাল থাকবে, আর এটাই সত্যি। যদি তাই হয় কৃষ্ণ, তাহলে ওই মানুষটাকে ভালোই ভালোই ফিরিয়ে দিও, আবার যেন তাকে দেখতে পাই। নয়তো যে আমার সবকিছুর থেকে বিশ্বাস উঠে যাবে। দয়া করে আমাকে এই অনুরোধটা করবেন না। আমি আপনাদের সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আপনারা কেউ আমাকে গানটা গাইতে বলবেন। আপনাদের সকলের কথা আমি এই বিয়েতে রাজি হয়েছি, কিন্তু এই বাড়ি ভর্তি লোকের সামনে আমি সত্যি আমি গান গাইতে পারবো না। আমার ভীষণ ভয় করবে। আমার ভেতরে ভেতরে না কেমন একটা অস্বস্তি। আমি সত্যি বলছি, আমি পারবো না গান গাইতে। আমাকে ক্ষমা করে দেবেন, আমি সত্যি গানটা গাইতে পারবো না। মা যেও না, আমার কথাটা শোনো মা। কৃষ্ণা শোন, বলো দাদা ভাই। বলছিলাম যে তুই পিসিকে বেকার জোর করিস না। পিসির হয়তো সত্যি কোনো অসুবিধা হচ্ছে। আর শোন না, তখন ওভাবে বললাম বলে তুই রাগ করিস না। আসলে আমার মাথা সবসময় ঠিক থাকে না। তুই তো আমার বোন হোস, বল। তুই ওই কথাগুলোর জন্য কষ্ট পাস না? না না দাদা ভাই, আমি তোমার কোনো কথায় কষ্ট পাইনি। তবে হ্যাঁ, তুমি যদি কোনো ভুল করো আমি কিন্তু তখন তোমায় শাসন করব, এটা কিন্তু মাথায় রেখো। তখন কিন্তু আমার উপর রাগ করা চলবে না, আর রাগ করলেও আমি তোমাকে পাত্তাই দেবো না। ব্যাপার কানা কি? আমার কথায় আমার ছেলের মতি ফিরল নাকি? ভাব জমাচ্ছে পিসির বাড়ির লোকদের সঙ্গে। তাহলে জামাই দাদা সে কথাই রইল, মঞ্চ একটা বেঁধেই ফেলুক। পরে শ্যামার যদি গান মনে পড়ে যায় তখন না হয় গিয়ে দেবে। সেই বরং ভালো। এক মিনিট, হোয়াট? এখান থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, এতক্ষণে তো পৌঁছে যাবার কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিখিল পৌঁছলে আমাকে একটা ফোন করে জানাবেন প্লিজ। ওকে? এই অরুণ, নিখিল পৌঁছলে মানে? হ্যাঁ, কি বললি রে? কি বললি? নিখিল এখনো পৌঁছয়নি মানে? আবার কি গন্ডগোল করেছে ছেলেটা? সুজাতা, আগে শুনতে তো দাও কি বলছে। এই বল তুই। অ্যাকচুয়ালি বাবা, মিস্টার মিত্র ফোন করেছিলেন যে ফাইলগুলো নিখিলের নেওয়ার কথা ছিল সেগুলো এখনো নিতে পৌঁছয়নিও। এখনো ভদ্রলোক বসে আছেন। পৌঁছয়নি মানে? পৌঁছয়নি মানেটা কি? দেখেছো তো, দেখেছো এখন কোথায় গেল ছেলেটা? কি করে বুঝবো কি কাণ্ড? কি হয়েছে? কি হয়েছে? দেখুন না মাসিমা, নিখিল এখনো অফিসে পৌঁছায়নি। অফিস থেকে ফোন করে এক্ষুনি বললো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, হাইওয়েতে তো জ্যাম ট্যামও হতে পারে। আগে থেকে সবাই এরকম দুশ্চিন্তা করতে শুরু করো না তো।
না জ্যাম হয়েছে তেমন কোনো খবর তো পাইনি। বলছিলাম যে আমি একবার হাইওয়ের ধারে গিয়ে খবর নিয়ে আসতে পারি। ওখানে অনেক ধাবা আছে, চায়ের দোকান আছে, ওদের কাছে কিন্তু খবর থাকে। হ্যাঁ সেই ভালো, তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না বাবা, যদি কোনো খোঁজ খবর পাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও। তুই হা করে দাঁড়িয়েছিস কেন? গেছে গেছে, তুই ফোন করে দেখ। একটা ছেলেটা আমার না জ্বালিয়ে মারলে, নিজে খবর দিতে পারে না। হ্যাঁ, কি যে করে না ছেলেটা। কোথাও যদি আটকে গিয়েই থাকে, একটা ফোন করে জানাবে তো। এই ও কানে গেছে, যাক তুই আগে একটা ফোন কর না, ফোন কর। হ্যাঁ দাঁড়াও, আমি ট্রাই করছি, দাঁড়াও। কি রে, কি হলো বল না। মা রিং হচ্ছে কিন্তু ধরছে না। ধরছে না তো, আমি জানি তো, এই তোর অভ্যেস। আচ্ছা বাড়ির লোকের ফোনটা ধরতে কি হয় বলতো? হাতে সারাক্ষণ ফোন নিয়ে ঘুরছে। আচ্ছা আরেকবার ট্রাই করতে দাও না। হ্যাঁ কর। কি হতো, কাজটা একটু পিছিয়ে দিলে জেদ করে বেরিয়ে গেল। এখন শুনছো, আমরা কোনোদিন মনে হেজে যাব, তখন ও ফোন তুলবে না, খবর পাবে না, আমাকে চালিয়ে শেষ করে দিচ্ছে। আমি আর পারবো না। এইসব শুনলে মা না আবার কান্নাকাটি শুরু করে। তুই আর দেরি করিস না, এক্ষুনি পুলিশকে একটা ইনফর্ম করে দে। পুলিশ? হ্যাঁ, পুলিশ কেন? মা ফোনে যদি না পাওয়া যায় আমরা কোথায় খোঁজ করবো বলো তো? পুলিশকে জানালে ফোনের নাম্বার ট্রেস করে গাড়িটাকে লোকেট করতে পারবে। তোমারও তাহলে আমার মতোই ভয় করছে তো? ওই জন্য বড় ছেলের কথা শুনে পুলিশে খবর দিচ্ছ? এখন কি হয়েছে বলো না। না না, ভয় পাওয়ার ব্যাপার নয়, তুমি একটু বোঝার চেষ্টা করো। ও দিদি, তুমি চিন্তা করো না, এমন তো হতেই পারে যে ওর ফোনটা খারাপ হয়ে গেছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু মেশামশাই, নিখিল এরকম দায়িত্বজ্ঞানহীন ছেলে না। যদি এরকম কিছু হয় তাহলে অন্য কারোর ফোন থেকে অন্তত একবার ফোন করতো। মা পাপিয়া ঠিকই বলেছে, নিখিলের মতো রেসপন্সিবল ছেলে বিয়ের অনুষ্ঠানের মধ্যে এটা করতে পারে না। শোনো, আমার মনে হচ্ছে একটা কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ অরুণ, কি হয়েছে? আরে কি বলছিস? কিসের গন্ডগোল? কোন গন্ডগোলের কথা বলছিস? কিসে ভয় পাচ্ছিস তোরা? আমার ছেলেটা ঠিক আছে তো? আরে তোর ভাই ঠিক আছে তো? নিখিল ঠিক আছে? আর সুজাতা, একটু দাঁড়াও, এক্ষুনি কান্নাকাটি শুরু করো না। দেখলি তো, এই ভয়টাই পাচ্ছিলাম। তুই এক কাজ কর, মিস্টার রায়চৌধুরীকে একটা ফোন কর, ফোন করে আমার সঙ্গে কথা বলা। হ্যাঁ বাবা। হ্যালো মিস্টার রায়চৌধুরী, আমি অরুণ চৌধুরী বলছি, বসন্ত চৌধুরী বড় ছেলে। বাবা একটু আপনার সাথে কথা বলতে চান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বুঝতেই পারছো, খুব দরকারে পড়ে ফোনটা করেছি। হ্যাঁ করবেন বই কি দাদা, আগে বলুন আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আর ভালো। শোনো, বলছি কি, আমার ছোট ছেলেকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট ছেলে মানে নিখিল চৌধুরী তো? উনি আবার কখন নিখোঁজ হলেন? আমি তো শুনেছিলাম ওনার স্ত্রী নিখোঁজ ছিলেন। হ্যাঁ, তবে আমার ছোট বৌমা কয়েকদিন আগে ফিরে এসেছে। আজ ওদের একটা বিয়ে দেবার ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেই ছেলে তো কাজ আছে বলে বেরিয়ে এখনো পর্যন্ত ফেরেনি। কাজে বেরিয়েছিল? কি কাজে? আজ একজন ইনভেস্টর ডেকেছিলেন, সেখানে যাবার ছিল। আবার আমাদের কোম্পানির একটা বোর্ড মিটিংও ছিল। ও, তারপরেই মিসিং হয়েছে? না না, তার একটা তো যায়নি, সেই জন্য তো চিন্তা হচ্ছে। প্রথম দিকে ফোনটা রিং হচ্ছিল, এখন আবার ফোনটা সুইচ অফ বলছে। ওকে, আমি নিখিল চৌধুরীর ফোন নাম্বারটা এক্ষুনি ট্র্যাক করতে দিচ্ছি। দেখো, আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়েছি। আমার ছেলে এরকম ইরেসপন্সিবল নয়, ও কোথাও আটকে বললে ঠিক আমাদের জানাতো।
আচ্ছা দাদা, আপনার কি কারোর ওপর সন্দেহ হয়? সে কি করে বলি, তবে সৎ পথে থাকতে গেলে শত্রু সংখ্যা তো বাড়বেই। সেটা আমার ছেলেরও যেরকম আছে, আমাদের কোম্পানিরও আছে। ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না। আপনার ছেলে বিয়ের লগ্নের আগেই বাড়িতে যাতে পৌঁছে যায়, আমি সেই ব্যবস্থা করছি। তুমি আমাকে অনেকটা ভরসা দিলে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ দাদা, রাখুন, ঠিক আছে। কি বললেন উনি, কি বললেন? আমার নিখিলকে কখন খুঁজে দেবেন? কখন আসবে আমার নিখিল? আমার সুজাতা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো প্লিজ। আমি তো কিছুই বুঝতে পারছি না, ছেলেটা হঠাৎ করে গেল কোথায়? এদিকে শ্যামাকে দেখুন, ওর তো বেচারি কিছু মনেই নেই, তাও তো ধীরে ধীরে চেষ্টা করছিল আমাদেরকে আপন করে নেওয়ার। বুঝতে পারছিল যে আমরা ওর পরিবার। আর এই সময় কি বলি বলো তো বড় বৌমা, আমিও দেখেছি কি সুন্দর করে কোণে সেজে বসে আছে চুপটি করে, কাউকে চিনতে পারছে না, শুধুমাত্র আমাদের ভরসায়। বলো কোন মুখে গিয়ে দাঁড়াবো আমি বুঝতে পারছি না। কি করি বলো তো? কি কপাল, মেয়েটারও কপাল দেখো। ছেলেটা এখনো কেন ফিরছে না? ঈশ্বর ওকে রক্ষা করবেন জানি, কিন্তু তাও চিন্তাটা যাচ্ছে না। ছেলেটার এভাবে উধাও হওয়াটা আমার সত্যি এবার আস্তে আস্তে ঠিক লাগছে না। ও মামা, বলো না বাইরে কি হয়েছে? চুপ করে কেন আছো, বলো না। আরে কি হয়েছে বলো। দেখেছো, এমনিতেই সব কথা বলতে গিয়ে আটকে যায়, এখন দেখছি একেবারে মুখটা আটকে গেছে। এই যে তুমি বলবে না, আমি নিজে গিয়ে দেখবো। বাইরে জামাই কিরে কানাই, কাঁদছিস কেন তুই? বল, চুপ করে থাকিস না, বল কেন কাঁদছিস? আরে কি হলো, কি বলবে তো? দূর বাবা, আমি নিজে গিয়ে দেখি তো। চলো চলো চলো। ও কানাই, চুপ করে আছো কেন? আমার নিখিলের কিছু হয়নি বলো, তুমি বলো না। আমার নিখিলের কিছু হয়নি তো না? বলো। ও মামা, চুপ করে কেন আছো, বলো না। বাইরে কি হয়েছে বলো না। বাবা ফিরেছে? ও মামা চুপ করে থেকো না, বলো না। দিদিভাই চলো, আমরাও বাইরে গিয়ে দেখি, এসো। আমি বলতে পারছি না মাঝি। না না, ভয় পাস না, কিচ্ছু হয়নি। কি হবে? আমার নিখিলের কিছু হতেই পারে না। আমি দেখে আসছি, তুই থাক, আমি দেখে আসছি, তোর একদম ভয় নেই কিন্তু, আমি আছি। আরে কি হলোটা কি? এখানে এত জট লাগিস এরা? সরো 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 দেখি, সরো। আরে গোপাল, কি হয়েছে? ওরে শ্যামা, এদিকে দেখে যা, তোরে কি সর্বনাশ হলো রে। ও বউ, আজকের দিনে তোর কপালটা পুড়লো। কি হয়েছে বউ? আবার কথা গেল? দেখ, ও মা গো, আজকের দিনে আমাদের শ্যামের কপালটা পুড়লো গো।
জেঠুমনি জেঠুমনি কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এত ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? এখন কি এরকম দাঁড়িয়ে থাকার সময়? কি হলো? ওমা, কি হয়েছে? আমি বলতে পারবো না। অমন করছে কেন বড় বৌমা? অমন করছে কেন? আমার ভালো লাগছে না। কি কি? এমনটা হতে পারে না, এটা সত্যি হতে পারে না। তুই আমাকে আবার মিথ্যে বলছিস, তাই না? কি হলো বল, তুই মিথ্যে বলছিস তো আমাকে? না মা, আমি সত্যি কথা বলছি। এটা সত্যি হতে পারে না, আমাদের ছেলে চলে গেছে মা। আমি সত্যি বলছিস না, এটা হতে পারে না, এটা হতে পারে না, হতে পারে না, এটা সত্যি। আমি জানি তুই মিথ্যে বলছিস, আমি নিজে গিয়ে দেখবো, আমি জানি তুই মিথ্যে বলছিস। ওই তো শ্যামা আসছে। এই বয়সে এই সাজে এসে স্বামীর মৃতদেহ দেখতে হচ্ছে। কি কপাল রে তোর শ্যামা, কি কপাল রে তোর। শ্যামা, শ্যামা, ওরে আর চুপ করে থাকিস না, ভালো করে দেখ, তোর ছোট কর্তাকে দেখ। তুই একবারটি ডাক, তুই ডাকলেও শুয়ে থাকতে পারবে না, ও ঠিক উঠে পড়। ডাক না মা, একবারটি ডাক।
নিখিল নিখিল ছোটখাটো তোমার কি হয়েছে বলো না। ও মা দেখো না, বাবা বাবা দেখো না ছোটখাটো কেন কথা বলছে না। ছোটখাটো ছোটখাটো চোখটা খোলো, আমার দিকে দেখো, দেখো না আমার দিকে, খোলো না চোখটা। ও বাবা, দেখো ছোটখাটো বলো নাকি রক্ত পড়ছে, দেখো না আমার ছোটখাটো আমার সঙ্গে কথা বলছে। তুমি বলো না আমার সঙ্গে কথা বলতে, বলো না আমার সঙ্গে কথা বলো না, চোখটা খোলো না। ওঠো না ছোটখাটো, দেখো দেখো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, ওঠো না, চোখটা খোলো, আমাকে দেখো। আছিস কেন এখনো শুয়ে আছিস কেন? হয়ে গেছে তো, সরা এসব সরা। এবার এতে আমি সব, হ্যাঁ নাটক হচ্ছে বড় বৌমা। ছি ছি ছি, এরকম সব পড়েছে, নাটক কেউ করে? এরকম কেউ করে? এইরকম স্বপ্নেছি খেলা? ছি 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 ছি, একটা কথা শুনবি না? মায়ের বয়স হয়েছে। হ্যাঁ মা, শ্যামাকে সবটা মনে করানোর জন্যই এত কিছু কাণ্ড করেছে। আমি আর মেসোমশাই সবটাই জানতাম। তা বলে তুমি মাকে আমাকে কাউকে বলবে না? দেখো বড় বৌমা, আমরা বলতেই পারতাম, কিন্তু তাহলে তোমরা এতটা উতলা হতে না, আর শ্যামার মনের উপর এত বড় চাপটাও পড়তো না। দিদি, তুমি আমাদের ক্ষমা করো। হ্যাঁ হ্যাঁ, খুব বুদ্ধি তোমাদের। শ্যামার মনের উপর চাপ, এই চাপ যদি আমরা নিতে না পারতাম, আমাদের তো বয়স হয়েছে, যদি বুকটা ফেটে যেত। মা, আমাকে ক্ষমা করো মা। আমি জানি আমার মা শক্ত মনের মানুষ, তাই এই রিস্কটা নিলাম। না, তোর মায়ের মন এত শক্ত নয়, সে অনেক আগে ছিলাম, এখন তো আমার বয়স হয়েছে। আর কথা দিয়ে আর এরকম করবি না, আমি আর অত শক্ত হতে রাজি। দোহাই এরকম করিস নে। আমি জানি নিখিল তুমি ভালোর জন্য করেছো এগুলো, কিন্তু এই বয়সে মার উপর কতটা দখল পড়লো সেটা বুঝতে পারছো তো? আমি জানি বড় বৌদি, কিন্তু আমার আর শ্যামার মুখ চেয়ে মাই ধকলটা নিয়ে নেবে। আমার মা দুর্বল না। কি মা, আমি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তুমি তো জানো তোমায় আজ আমি বকতে পারবো না। তোমার এই অসভ্যতার জন্য আমার মেয়েটার স্মৃতি ফিরে এসেছে, তাই আর 7 খুন মাপ। আমি চাই তোরা বেঁচে থাক, সুখে থাক, শান্তিতে থাক। এইরকম আর করিস না। আমাদের যাবার সময় আমরা যাব। বলছি যে শোন না, তোর বাবা যদি জানতে পারে তার তো শরীর খারাপ হবে। কি হবে বলতো? কি করলি তোরা এটা? মা, তুমি একদম চিন্তা করো না, বাবা সবটা জানে। আসলে কলকাতায় আমাদের অফিসের কয়েকটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, সেটা বাবাকেই সামলাতে হবে। সব কাজ শেষ হয়ে গেলে বাবা ঠিক সময় চলে আসবে। আমাদের কথা ছাড়, ছেলে মানুষ ওরা, ওদেরকে কিভাবে কাঁদালি দেখ, মুখগুলো দেখ। কৃষ্ণা, মুন্নি, বাবা, পাপা।
আই এম এক্সট্রিমলি সরি শ্যামা। আমি অনেক চেষ্টা করেছি তোমার স্মৃতি ফেরানোর। যখন কোনো উপায় কাজে আসছিল না, তখন ভাবলাম গ্রামের বাড়িতে যখন আসছি এই উপায়টাও ট্রাই করে নি। এর আগের বার যখন এইভাবে তুমি আমাকে দেখেছিলে, তুমি ভীষণ কষ্ট পেয়েছিলে। আনন্দ তোমার স্মৃতি ফেরাতে পারছিল না, তাই ভাবলাম যদি বেদনা ফেরাতে পারে। বাবা, কি নাটক, কি নাটক! যাব বাবা, এতদিন শুনলাম স্মৃতি নেই, এর মধ্যে সব মনেও পড়ে গেল। মা, তুমি বাবার ওপর আর রাগ করে থেকো না। বাবার চেষ্টাতেই তো তোমার সব স্মৃতি ফিরে এলো। দেখেছো তো, আমি একদম ঠিক গেস করেছি। কিন্তু মম, আমি তো অত বড় নেক পিস, মানে বড় নেক পিস তো গলায় পরি না। আর তুমি তো জানো আমি পছন্দ করি না। বাবা, আমি তো জানি আমার রাই বেটা কি পছন্দ করে আর করে না। তাই তো আমি আমার রাই বেটার জন্য একটা সুন্দর হালকা দেখে বাট খুব দামি একটা ডায়মন্ডের নেক পিস অর্ডার করেছি। তুমি কি জানো বেটা, একটা বিখ্যাত ডিজাইনার তোমার জন্য ওই ডায়মন্ড সেটটা বানাচ্ছে। হ্যাঁ, আর আমি চাই তুমি ওই কোটি টাকার ডায়মন্ড নেক পিসটা পরে সঙ্গীতের মহাযুদ্ধের ফাইনালে পারফর্ম করো। সারা বিশ্বের লোক আমার সুন্দরী রাইবেটাকে একটু দেখো। নজর লেগে গেল। কাকিয়া, উনি কি কোটি টাকার নেকলেসটা পরে কম্পিটিশনে পারফর্ম করবে? হ্যাঁ অনিবেটা, তোমার কাকিয়া তোমার এই সুন্দরী বোনের জন্য একটা কস্টলি ডায়মন্ড সেট অর্ডার করেছে। কিন্তু দিদুন, একটা ব্যাপারে আমি একটু কনফিউজ। তুমি শোনো শোনো, মানে এই যে কোটি টাকার নেকলেসটা পরে বুনি পারফর্ম করবে, তো সেটা কি আর সিঙ্গিং কম্পিটিশন? মানে আমার তো এটা মডেলিং এর র্যাম্প ওয়াক মনে হচ্ছে। ও আদৌ গান টান গাইবে তো? মানে আমি কিন্তু জানি না। এটা খুবই লজিক্যাল। আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা, মানে এত সেজে বুঝে এটা গান। না না অনিবেটা, এরকম কোনো ব্যাপার না। আসলে কি বলতো, রাই তো আমার একমাত্র মেয়ে। দেখবে হঠাৎ করে কোন দিন আবার ও শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তো আমি আর আমার মেয়ের আবদারগুলো মেটাতে পারবো না। তাই আমি যতটা পারি ওকে আদরে রাখার চেষ্টা করি। আর আসলে ও ডায়মন্ড পরতে খুব ভালোবাসে, তো তাই আর কি। বিবাহ শেষ, এবার কাঠ খাওয়া দাওয়া হবে।
ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তো